বাংলাদেশ বিষয়াবলীর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সংক্রান্ত এই ক্লাসটিতে আমি ফারহান সাকিব আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি থেকে আমরা শিখব বাংলাদেশের ভাষা আন্দোলন সম্পর্কে, পাকিস্তান আমল সম্পর্কে, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য ও চলচ্চিত্র সম্পর্কে নানা প্রয়োজনীয় তথ্য, যেগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও কাজে লাগাতে পারবো। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানব ভাষা আন্দোলন সম্পর্কে। ভাষা আন্দোলনের প্রথম সংগঠনটির নাম হচ্ছে তমুদ্দুন মজলিস, যেটি প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম। ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকাটিও বের করা হয় তমুদ্দুন মজলিসের পক্ষ থেকে, যার নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এবং এর লেখক ছিলেন তিনজন: অধ্যাপক আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহের হোসেন এবং আবুল মনসুর আহমেদ। মোহাম্মদ আলী জিন্না উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন ঢাকায়, সেটি 1948 সালে। 1948 সালের 21 মার্চ জিন্না ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভায় বলেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 24 মার্চ কার্জন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি একই বক্তব্য দেন এবং দুটি জায়গাতেই ছাত্র জনতা তার তীব্র প্রতিবাদ জানায়। পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন 1948 সালে ধীরেন্দ্রনাথ দত্ত। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 144 ধারা ভঙ্গ করে নিজেদের জীবনের ঝুঁকি নেন, নিজেদের ভাষার অধিকারকে সমুন্নত রাখার জন্য। ভাষা আন্দোলনের সময়ে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ভাষা আন্দোলনকালীন সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। এবং তারপর দেখতে পাচ্ছি ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তারপর থেকে পুরো পৃথিবীবাসীর সাথে আমরাও 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করে থাকি। তারপর এখন আমরা দেখতে পাচ্ছি ভাষা আন্দোলনের কয়েকজন উল্লেখযোগ্য শহীদকে, যাদের নাম আমাদের সবারই পরিচিত: রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বার। আসুন সংক্ষেপে তাদের পরিচয়টুকু একটু জেনে নেওয়া যাক। ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ রফিক, তিনি 21 ফেব্রুয়ারির 1952 সালের প্রথম শহীদ। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে নিহত হন। তারপর সালাম। শহীদ আব্দুস সালামের জন্ম হয়েছিল ফেনী জেলায়। তিনি পাকিস্তান ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ বিভাগের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। আব্দুস সালাম পুলিশের গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তারপর শহীদ আবুল বরকত। শহীদ আবুল বরকতের জন্ম পশ্চিমবঙ্গে 1927 সালে। 1948 সালে তিনি চলে আসেন ঢাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 21 ফেব্রুয়ারিতে পুলিশ যখন ছাত্র জনতার উপর গুলি চালায় তখন তিনিও তাতে নিহত হন। তারপর শফিউর। শহীদ শফিউর রহমান, তার জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গে 1918 সালে। পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার সময় তার বয়স হয়েছিল মাত্র 34 বছর। তারপর জব্বার। শহীদ আব্দুল জব্বার, তার জন্ম হয়েছিল 1919 সালে ময়মনসিংহে। তিনি তার ক্যান্সারে আক্রান্ত অসুস্থ শাশুড়িকে নিয়ে চিকিৎসার্থে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করিয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজের সামনে 21 ফেব্রুয়ারির বিকেল 3:30টার পর পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালালে আব্দুল জব্বার গুলিবিদ্ধ হন। ছাত্ররা তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে সেই রাতেই তিনি মৃত্যুবরণ করেন। তারপর এখন আমরা ভাষা আন্দোলন সংক্রান্ত কয়েকটি প্রথম ঘটনার বা কয়েকটি প্রথম তথ্য সম্পর্কে জেনে নিব। প্রথম কবিতা ভাষা আন্দোলন সংক্রান্ত: কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, যার রচয়িতা ছিলেন মাহবুবুল উলম চৌধুরী। প্রথম গান ভুলবো না ভুলবো না 21 ফেব্রুয়ারি ভুলবো না, এর রচয়িতা ভাষা সৈনিক গাজীউল হক। তবে
এটি নিয়ে অনেকেরই একটি মতবিরোধ আছে। অনেকেই মনে করেন 21শে ফেব্রুয়ারির অন্যতম যে আরেকটি গান রয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, যেটি লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী এবং পরবর্তীতে সুর করেছেন আলতাফ মাহমুদ, সেটিকেও অনেকে প্রথম গান হিসেবে মনে করে থাকেন। তবে বেশিরভাগ সূত্র অনুসারে নিশ্চিত হওয়া যায় যে ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটি ভাষা আন্দোলন সংক্রান্ত প্রথম গান। ভাষা আন্দোলন সংক্রান্ত প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, যার রচয়িতা জহির রায়হান। প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেওয়া, পরিচালক জহির রায়হান। আর প্রথম নাটক কবর, যার রচয়িতা মুনির চৌধুরী। প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি, যার রচয়িতা হাসান হাফিজুর রহমান। 21শের প্রথম যে নাটকটি অর্থাৎ কবর, এই নাটকটি রচনা করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। নাটকটি মঞ্চস্থ করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে 1953 সালে। তারপর এখন আমরা পাকিস্তান আমলের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ব্যাখ্যা জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি আমরা 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে জানবো, কাকমারি সম্মেলন 1957 সাল সম্পর্কে জানবো, সামরিক শাসনজারি 1958 সাল সম্পর্কে জানবো, শিক্ষা আন্দোলন 1962 সাল সম্পর্কে জানবো 1966 6 দফা কর্মসূচি সম্পর্কে, 1968 আগরতলার ষড়যন্ত্র মামলা সম্পর্কে, 1969 গণঅভ্যুত্থান সম্পর্কে এবং 1970 সাধারণ নির্বাচন সম্পর্কে। তবে তার আগে কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য একটু দেখে নেই। যুক্তফ্রন্টের দল ছিল 4টি এবং সেই দলগুলোর নেতাদের নাম আমরা একটু দেখে নেই। আওয়ামী মুসলিম লীগ, তার নেতা ছিলেন মাওলানা ভাসানী। কৃষক শ্রমিক পার্টি, তার নেতা ছিলেন একে ফজলুল হক। নেজামী ইসলাম, তার নেতা ছিলেন মাওলানা আতাহার আলী। গণতন্ত্রী দল, তার নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ। এখন আমরা পূর্ব বাংলার কয়েকজন মুখ্যমন্ত্রীর নাম জেনে নেই। প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন খাজা নাজিমউদ্দিন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন আতাউর রহমান খান। আসুন এবার তাহলে যুক্তফ্রন্ট নির্বাচন 1954 সম্পর্কে কিছু সংক্ষেপে জেনে নেওয়া যাক। পাকিস্তানের কেন্দ্রীয় পরিষদের যে নেতৃত্ব রয়েছে অর্থাৎ মুসলিম লীগ, তাদেরকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য দল মিলে যুক্তফ্রন্ট নামে একটি সমন্বিত বিরোধী রাজনৈতিক জোট গঠন করার উদ্যোগ নেয়। যুক্তফ্রন্টের প্রধান 3 নেতা ছিলেন মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই যুক্তফ্রন্ট 21 দফার একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। 21 দফার প্রথম দফা ছিল রাষ্ট্রভাষা বাংলা। ইশতেহারের মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা আর মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন। আশা করি এখান থেকে পরিষ্কার যে হাতে হারিকেন ধরিয়ে দেব এই কথাগুলো কোথা থেকে এসেছে। তারপর 1954 সালের 8 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে 236টি মুসলিম, যেখানে মোট আসন ছিল 309টি, সেখানে যুক্তফ্রন্ট 223টি আসন অর্জন করে। যুক্তফ্রন্ট সরকার গঠিত হয় শেরি বাংলা ও একে ফজলুল হকের নেতৃত্বে। শেখ মুজিবুর রহমান এই মন্ত্রিসভার কৃষি, ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। আশা করি 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এবার আমরা জানব 1957 সালের কাকমারি সম্মেলন সম্পর্কে। টাঙ্গাইল জেলার কাকমারিতে 1957 সালের 7 থেকে 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক সম্মেলনটি ছিল এই 1957 সালের কাকমারি সম্মেলন। 7 ফেব্রুয়ারি কাউন্সিল অধিবেশনে মূল আলোচ্য সূচি ছিল পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন এবং জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি। কিন্তু সিয়াটো ও সেন্টোর সামরিক চুক্তির প্রতি আওয়ামী লীগ নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী দৃঢ় সমর্থন ব্যক্ত করলে সম্মেলনে মতবিরোধের সৃষ্টি হয়। কারণ 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনী ম্যানিফেস্টোর 21 দফা প্রতিশ্রুতির অন্যতম ছিল জোট নিরপেক্ষ ও স্বাধীন পররাষ্ট্রনীতি, যেটির সাথে কাকমারি সম্মেলনে একটা মতবিরোধ দেখা যাচ্ছিল। এরপর আমরা দেখতে পাবো 1958 সালের সামরিক শাসন জারি সম্পর্কে।
1958 সালের 7 অক্টোবর রাত 10:30 পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইস্কান্দার মির্জা সামরিক বাহিনীর সহায়তায় তদানীন্তন প্রধানমন্ত্রী মালিক ফিরোজের সংসদীয় সরকারকে উৎখাত করে সমগ্র দেশের সামরিক আইন বা মার্শাল ল জারি করেন। সালটি ছিল 1958। ক্ষমতা গ্রহণের ক্ষণে ইস্কান্দার মির্জা দেশে বিরাজমান দুর্নীতি এবং রাজনৈতিক উদ্দেশ্যে ধর্ম অপব্যবহারকে পাকিস্তানের অপশাসনের অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করেন। জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তিনি নিয়োগ করেন। আইয়ুব খান সামরিক আইন প্রশাসক হওয়ার পরে ইস্কান্দার মির্জার সাথে আইয়ুবের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। একে অপরকে দুজনই সন্দেহ করতে থাকেন, অপছন্দ করতে থাকেন। এমন অবস্থায় আইয়ুব খান 27 অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে এবং সর্বময় ক্ষমতার অধিকারী বলে নিজেকে ঘোষণা দেয়। এরপর থেকেই পাকিস্তানের রাজনীতিতে বিভিন্ন সময় আমরা সামরিকীকরণ দেখেছি। এরপর আমরা 1962 সালের শিক্ষা আন্দোলন সম্পর্কে জানব। 1958 সালের 30 ডিসেম্বর আইয়ুবের সামরিক শাসন জারির পর থেকেই একটি শিক্ষা কমিশন তৈরি করা হয়। এই কমিশনের প্রধান ছিলেন শিক্ষা সচিব SM শরীফ। এই কমিশনের রিপোর্টটিও তাই শরীফ কমিশন রিপোর্ট নামেই পরিচিত। রিপোর্টে কিছু সুপারিশ ছিল যা শিক্ষার ব্যয়কে বৃদ্ধি করে এবং উচ্চশিক্ষাকে বাধাগ্রস্ত করে। এরকম কিছু সুপারিশ ছিল যে ছাত্রদের বেতন বৃদ্ধি, ডিগ্রি কোর্স 2 বছরের পরিবর্তে 3 বছরে উন্নীত করা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা সংকোচন করা বা কমানো। অর্থাৎ বেশিরভাগ নীতি আসলে ছাত্রদের কথা ভেবে করা হয়নি। 1958 সাল থেকে সামরিক শাসন জারি থাকার কারণে 1960 সালে এই রিপোর্ট প্রকাশিত হয় এবং তখন জনগণ তার তীব্র প্রতিবাদ জানায়। তবে প্রথম অবস্থাতেই আন্দোলন সংগঠিত হতে পারেনি। 1962 সালে সামরিক শাসন তুলে নেওয়া হলে এই শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী ছাত্র আন্দোলন দানা বেঁধে ওঠে। 1962 সালের 17 সেপ্টেম্বর প্রদেশব্যাপী 144 ধারার মধ্যে হরতাল ডাকা হয়। পুলিশের সাথে সংঘর্ষের এক পর্যায়ে গুলিবিদ্ধ হন মোস্তফা ও বাবুল এবং তারা দুজনেই ঘটনাস্থলে মারা যান। পরের দিন গুলিবিদ্ধ ওয়াজিউল্লাহ হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে এই শিক্ষা আন্দোলন অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা। জনগণের অধিকার পরিপন্থী নীতিতে জনগণ যে কখনোই দমে যায়নি তারই সাক্ষ্য বহন করে এই 1962 সালের শিক্ষা আন্দোলন। তারপর 1966 সালের 6 দফা কর্মসূচি। 6 দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই 6 দফা দাবি পেশ করেন। 4 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে পৌঁছান এবং তার পরদিন অর্থাৎ 5 ফেব্রুয়ারি তিনি 6 দফা দাবি পেশ করেন। 6 ফেব্রুয়ারি পত্রিকায় বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করা হয়, সেভাবেই তাকে চিহ্নিত করা হয়। ফলে বঙ্গবন্ধু 6 ফেব্রুয়ারির সম্মেলন বর্জন করেন। শেখ মুজিবুর রহমান পরবর্তীতে দেশব্যাপী এই 6 দফা দাবি নিয়ে ক্যাম্পেইন করেন এবং 8 বারের মতো গ্রেফতার হন। আশা করি 6 দফা কর্মসূচি সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। তারপর আগরতলা ষড়যন্ত্র মামলা 1968। এটি পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা। তৎকালীন পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমান সহ 35 জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। 1968 সালে দায়ের করা এই মামলার অভিযোগ করা হয় যে শেখ মুজিব ও অন্যান্যরা মিলে ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে একটি সামরিক ষড়যন্ত্র করছে। এই মামলাটির প্রকৃত নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব এবং অন্যান্য। তবে এটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে বেশি পরিচিত, কারণ মামলার অভিযোগে বলা হয়েছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এই ষড়যন্ত্রটি শুরু হয়েছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি 69-এর গণ অভ্যুত্থান। 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে সে বছরের নভেম্বর থেকে ছাত্র অসন্তোষ দেখা দিতে থাকে। পরবর্তীতে আইয়ুব বিরোধী আন্দোলনে সেটি পরিণত হয়। এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে এবং সর্বস্তরের জনতা তাতে অংশগ্রহণ করে।
পরবর্তীতে আওয়ামী লীগের 6 দফার সাথে 11 দফার কর্মসূচিতেও অন্তর্ভুক্ত করা হয় এই আন্দোলনের মূল কথাগুলোকে। 20 জানুয়ারি প্রতিবাদ মিছিলে গুলিবিদ্ধ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদ। তার এই মৃত্যু আন্দোলনকে আরো বেগবান করে। পরদিন ছাত্রদের কর্মসূচিতে যোগ দেয় নানা শ্রেণী পেশার মানুষ। 24 জানুয়ারিতে পুলিশের গুলিতে শহীদ হন মতিউর, মকবুল, রুস্তম ও আলমগীর। এই মৃত্যুর খবর জনগণকে আরো ক্ষুব্ধ করে তোলে। পরবর্তীতে 15 ফেব্রুয়ারিতে কুর্মিটোলা ক্যান্টনমেন্ট ও আগরতলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় এবং 18 ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা নিহত হন এবং কারফিউ জারি করা হয়। 20 ফেব্রুয়ারি কারফিউ ভঙ্গ করে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় আগরতলা মামলা প্রত্যাহার করার। 22 ফেব্রুয়ারি এই ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় এবং 23 ফেব্রুয়ারিতে রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা দিয়ে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন ডাকসুর তৎকালীন ভিপি তোফায়েল আহমেদ। আশা করি 1969 সালের গণ অভ্যুত্থানটিও পরিষ্কার। তারপর 1970 সালের সাধারণ নির্বাচন। সমগ্র পাকিস্তান জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল 313টি। এর মধ্যে সাধারণ আসন ছিল 300টি এবং সংরক্ষিত নারী আসন ছিল 13টি। 313 আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল 169টি। অন্যদিকে পশ্চিম পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল 144টি। নির্বাচনী ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে সংরক্ষিত নারী আসন সহ মোট 167টি আসন জয়লাভ করে। অন্যদিকে পশ্চিম পাকিস্তান পিপলস পার্টি 138টি সাধারণ আসনের মধ্যে সংরক্ষিত নারী আসন সহ সর্বমোট 88টি আসন অর্জন করতে পারে। বোঝাই যাচ্ছে নির্বাচনটিতে কারা জয়লাভ করেছে। তারপর এখন আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংক্রান্ত কিছু ধারাবাহিক ঘটনাক্রম দেখে নিব। শুরু করা যাক। 2 মার্চ বাংলাদেশের পতাকা প্রথমবারের মতো উত্তোলন করেন ডাকসুর ভিপি আসম আব্দুর রব এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। 3 মার্চ পল্টন ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর সামনে পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার। ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ এবং বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধিও দেওয়া হয়। 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন, যার কারণে উদ্বুদ্ধ হয়ে পুরো বাঙালি জাতি একতাবদ্ধ হয়ে পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ হয়, অনুপ্রেরণা পায়। তারপর 12 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আয়োজিত এক সভায় পটুয়া কামরুল হাসানের আহ্বানে শাপলাকে বাংলাদেশের জাতীয় ফুল নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। 14 মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন পাকিস্তানি শাসকদের দেওয়া সকল খেতাব বর্জন করেন। 19 মার্চ গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তারপর 23 মার্চ পাকিস্তান দিবসে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে পূর্ব পাকিস্তান অফিস আদালত সহ সর্বত্র বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। এটি ছিল একটি অভূতপূর্ব প্রতিবাদ। 25 মার্চ অপারেশন সার্চলাইট। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চলাইট স্বাক্ষর করে পাকিস্তানে চলে যান। ওই দিন রাত 11টায় ঢাকা ক্যান্টনমেন্টে প্রথম সেনা অভিযান শুরু হয়। প্রথম আক্রমণের শিকার হয় রাজারবাগ পুলিশ লাইন্স, ইপিআর পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। 26 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান কর্তৃক স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়। 27 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামস্থ কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। 4 এপ্রিল হবিগঞ্জের চা বাগানে কর্নেল এম এ জি ওসমানীর নেতৃত্বে মুক্তি ফৌজ গঠন করা হয়। তারপর 10 এপ্রিল মুজিবনগরে অস্থায়ী সরকার গঠন করা হয়। সেটি ছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। 17 এপ্রিল
মুজিবনগরে আওয়ামী লীগের গণপ্রতিনিধিদের নিয়ে একটি অস্থায়ী সরকারের শপথ গ্রহণ করা সম্পন্ন হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান এবং শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। এদিন স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়। 18 এপ্রিল কলকাতাস্থ পাকিস্তান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার এম হোসেন আলী তার মিশনের 65 জন কর্মকর্তা কর্মচারী সহ পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের আনুগত্য ঘোষণা করেন। তিনি কলকাতার হাই কমিশন ভবনের শীর্ষে বাংলাদেশের পতাকা ওড়ান। বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলনের ঘটনা এটি। 14 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও আলবদররা পরিকল্পিতভাবে এদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যা করে, আমাদেরকে চিরতরে মেধাশূন্য করে দেওয়ার এক ষড়যন্ত্রের কারণে। 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ স্বাধীন দেশ বাংলাদেশে পরিণত হতে পারি আমরা। তারপর এখন আমরা জেনে নিব মুজিবনগর অস্থায়ী সরকারের কে কোন দায়িত্বে ছিলেন। মুজিবনগর অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ, যাকে পরবর্তীতে আমরা একজন বিশ্বাসঘাতক হিসেবে দেখতে পাই, যিনি কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে পরবর্তীতে প্রমাণ পাওয়া যায়। স্বরাষ্ট্র ও ত্রাণমন্ত্রী AHM কামারুজ্জামান। তারপর এখন আমরা মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টর ও সেক্টর কমান্ডারদের নামগুলো জানব, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল 11টি এবং সাবসেক্টর ছিল 64টি। মুক্তিযুদ্ধকালীন সেক্টর ভাগ করেন কর্নেল MAG ওসমানী। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন দেখা যাক সেক্টর 1-এর অন্তর্ভুক্ত এলাকা কোনগুলো ছিল আর তার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার কারা ছিলেন। সেক্টর 1-এর এলাকা ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী জেলার ফেনী মহকুমার অংশবিশেষ, বিশেষত মুহুরী নদীর পূর্ব পাড় পর্যন্ত। আমরা অনেক সময় মুহুরী নদীকে মাতামুহুরী বলে গুলিয়ে ফেলি, কিন্তু মাতামুহুরী ও মুহুরী দুটি আলাদা নদী। দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম। তারপর সেক্টর 2 নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ঢাকা শহর সহ ঢাকা জেলার দক্ষিণাংশ, ফরিদপুরের পূর্বাঞ্চল নিয়ে গঠিত ছিল সেক্টর 2, যার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও মেজর হায়দার। সেক্টর 3 কুমিল্লা জেলার অংশবিশেষ। আখাউড়া ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা জেলার অংশবিশেষ ছিল সেক্টর 3-এর অন্তর্ভুক্ত এলাকা এবং এর কমান্ডার ছিলেন মেজর শফিউল্লাহ ও মেজর নুরুজ্জামান। সেক্টর 4 সিলেটের পূর্বাঞ্চল, খোয়াই, শায়েস্তাগঞ্জ রেললাইন থেকে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক। দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন মেজর সিআর দত্ত ও ক্যাপ্টেন আব্দুর রব। সেক্টর 5 সিলেটের পশ্চিমাঞ্চল, সিলেটের ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী অঞ্চল সেক্টর 5-এর অন্তর্ভুক্ত ছিল। এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। সেক্টর 6 ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর ও ঠাকুরগাঁও সেক্টর 6-এর অন্তর্ভুক্ত ছিলেন এবং এর কমান্ডার ছিলেন উইং কমান্ডার বাশার। অর্থাৎ আমরা জেনে নিলাম 6টি সেক্টরের অন্তর্ভুক্ত এলাকা ও তাদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারদের নাম। তারপর পরের সেক্টরগুলো দেখা যাক। সেক্টর 7 এর অন্তর্ভুক্ত এলাকা ছিল সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অংশবিশেষ এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র পাবনা ও বগুড়া জেলা। দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক ও মেজর কাজী নুরুজ্জামান। সেক্টর 8
সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অংশবিশেষ এবং দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকাগুলো ছিল সেক্টর 8-এর অন্তর্ভুক্ত। দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন মেজর ওসমান চৌধুরী ও মেজর এম এ মঞ্জুর। সেক্টর 9 সাতক্ষীরা, দৌলতপুর সড়ক সহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল ও বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা সেক্টর 9-এর অন্তর্ভুক্ত ছিল। এর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন মেজর আব্দুল জলিল ও এম এ মঞ্জুর। সেক্টর 10 অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় চট্টগ্রাম এবং চালনা, এই অঞ্চলগুলো নিয়ে গঠিত ছিল সেক্টর 10। দায়িত্বপ্রাপ্ত কমান্ডার হিসেবে কাজ করেছেন মুক্তিবাহিনীর ট্রেনিংপ্রাপ্ত নৌ কমান্ডোগণ। সেক্টর 11 কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা, মেজর আবু তাহের ও ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন। তার পাশাপাশি কয়েকটি ব্রিগেডের নামও আমরা একটু জেনে নেই। প্রথমতই জেড ব্রিগেড বা জেড ফোর্স। এই ব্রিগেডের প্রধান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। তার ইংরেজি নামের আদ্যক্ষর জেড ব্যবহার করে জেড ফোর্সের নামকরণ করা হয়। ব্রিগেডটি প্রথম, তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়েছিল। তারপর আমরা জানবো এস ফোর্সের নাম। 1 অক্টোবর লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ নেতৃত্বে এস ফোর্স গঠিত হয়। এস ফোর্সের অধীনে ছিল 2য় এবং 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তারপর জানবো কে ফোর্সের কথা। 14 অক্টোবর 3য় ব্রিগেড গঠন করেন লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশাররফ। তার অধীনে ছিল 4র্থ, 9ম ও 10ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আশা করি পরিষ্কার। তারপর আমরা এইখানে ছবিতে দেখতে পাচ্ছি আমাদের সেক্টরগুলো। এটি হচ্ছে 1 নম্বর সেক্টর, তারপর 2 নম্বর সেক্টর, তারপর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নং সেক্টর, 7 নং সেক্টর, 8 নং সেক্টর, 9 নং সেক্টর, 10 নং সেক্টর, তারপরে গিয়ে আবার এখানে হচ্ছে 11 নং সেক্টর। আশা করি ছবিটা দেখে আমাদের কাছে পরিষ্কার যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশকে কিভাবে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তারপর আমরা এখন জেনে নেই যে স্বাধীন বাংলাদেশকে কোন কোন দেশ স্বীকৃতি দিয়েছিল কবে কবে। প্রথম দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1971 সালের 6 ডিসেম্বর। একই দিন দ্বিতীয় দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দান করে। প্রথম আরব দেশ হিসেবে আমাদেরকে স্বীকৃতি দান করে ইরাক, সেটি 1972 সালের 8 জুলাই। প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে আমাদেরকে একই দেশ ইরাক স্বীকৃতি দান করে। প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে আমাদেরকে স্বীকৃতি দান করে মালয়েশিয়া 1972 সালের 25 ফেব্রুয়ারি। প্রথম আফ্রিকান দেশ হিসেবে আমাদেরকে 1972 সালের 1 ফেব্রুয়ারি স্বীকৃতি দান করে সেনেগাল। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে আমাদেরকে স্বীকৃতি দান করে 1972 সালের 11 জানুয়ারি পূর্ব জার্মানি। প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে পূর্ব জার্মানি আমাদেরকে স্বীকৃতি দান করে। প্রথম উত্তর আমেরিকান দেশ হিসেবে বার্বাডোস 1972 সালের 20 জানুয়ারি আমাদেরকে স্বীকৃতি দেয়। আর প্রথম দক্ষিণ আমেরিকান দেশ হিসেবে ভেনেজুয়েলা ও কলম্বিয়া 1972 সালের 2 মে আমাদেরকে স্বীকৃতি প্রদান করেন। প্রথম ওশেনিয়ান দেশ হিসেবে আমাদেরকে 1972 সালের 25 জানুয়ারি স্বীকৃতি প্রদান করে টোঙ্গা। তবে আমরা কি এটি বলতে পারবো যে পাকিস্তান আমাদেরকে কবে স্বীকৃতি দান করেছিল? পাকিস্তান আমাদেরকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে 1974 সালের 22 ফেব্রুয়ারি এবং এই স্বীকৃতি প্রদানের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু পাকিস্তানে ওআইসি সম্মেলনে যোগদান করেন। তারপর এখন আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের কিছু খেতাব সম্পর্কে। জেনে নেওয়া যাক মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ এই খেতাবগুলো সম্পর্কে। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত সৈনিক ছিলেন মোট 677 জন। বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 69 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক 426 জন। দেখে নেওয়া যাক এই 7 জন বীরশ্রেষ্ঠ কে কোথায় যুদ্ধ করছিলেন। মোস্তফা কামাল, তার পদবি বা ডেজিগনেশন ছিল সিপাহী, কর্মস্থল ছিল সেনাবাহিনী এবং যুদ্ধ করছিলেন 2 নং সেক্টরে।
1 নং সেক্টরে যুদ্ধ করছিলেন ইপিআর এর ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। মতিউর রহমানের নাম তো আমরা সবাই জানি, তিনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট এবং কর্মরত ছিলেন বিমান বাহিনীতে। তিনি পাকিস্তান থেকে একটি যুদ্ধ বিমান ছিনতাই করে আনার সময় নিহত হন। নূর মোহাম্মদ, তার পদবি ছিল ল্যান্স নায়েক, তিনি ইপিআর এ কর্মরত ছিলেন এবং যুদ্ধ করছিলেন 8 নং সেক্টরে। 4 নং সেক্টরে যুদ্ধ করছিলেন সেনাবাহিনীর সিপাহী হামিদুর রহমান। 10 নং সেক্টরে যুদ্ধ করছিলেন নৌবাহিনীর স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। 7 নং সেক্টরে যুদ্ধ করছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আশা করি 7 জন বীরশ্রেষ্ঠের পদবি, কর্মস্থল ও সেক্টরগুলো আমরা বুঝতে পেরেছি। এখন আরো 1-2টা তথ্য বলি যেগুলো গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বেবি, তারা দুজনই নারী বীর প্রতীক। তারামন বিবিকে খেতাব দেওয়া হয় 1995 সালের 19 ডিসেম্বর। আর সর্বকনিষ্ঠ বীর প্রতীক শহীদুল আলম লালু, তিনি 12 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছিলেন। তারপর এখন আমরা মুক্তিযুদ্ধে কিছু বিদেশিদের অবদান সম্পর্কে জানব, যাদের অবদান ছাড়া মুক্তিযুদ্ধে জয়লাভ করা হয়তো বা আমাদের জন্য আরো দুঃসাধ্য হতো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাইমন ব্রিনকে। তার জন্ম হয়েছিল ইংল্যান্ডে 1945 সালে। তিনি সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিক হিসেবে কাজ করেছেন 18 বছর বয়স থেকে। দেখেছেন 22টি যুদ্ধ, অভ্যুত্থান ও বিপ্লব, এবং মুক্তিযুদ্ধেও তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি ঢাকায় আসেন 1971 সালের 6 মার্চ। এরপর থেকে তিনি মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করে লন্ডনের দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশ করতে পাঠাতেন। 26 মার্চে বিদেশি সাংবাদিকদের দেশে পাঠিয়ে দিলেও সাইমন ব্রিন কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালে পালিয়েছিলেন। 27 মার্চ কারফিউ উঠিয়ে দেওয়া হলে তিনি ইকবাল হল, রাজারবাগ, পুরান ঢাকা ঘুরে রিপোর্ট করেন এবং পুরো বিশ্বকে 25 মার্চ রাতের ভয়াবহতা সম্পর্কে জানান। মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে জনমত গড়তে তার ভূমিকা ছিল অপরিসীম। তারপর পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। পণ্ডিত রবিশঙ্কর 1920 সালে ভারতে জন্মগ্রহণ করলেও তার আদি নিবেশ ছিল বাংলাদেশের নড়াইল জেলায়। 1971 সালের মাঝামাঝি সময়ের কথা। মুক্তিযোদ্ধাদের কাছে পর্যাপ্ত অস্ত্র নেই, খাবার নেই এবং রসদও ফুরিয়ে আসছে। চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই, অগণিত মানুষ মৃত্যুর মুখোমুখি। এমন সময় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। জর্জ হ্যারিসনের সাথে মিলে তিনি আয়োজন করেছিলেন কনসার্ট ফর বাংলাদেশ। 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের শরণার্থীদের সাহায্যার্থে আয়োজন করা এই প্রথম চ্যারিটি কনসার্ট, কনসার্ট ফর বাংলাদেশ। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যালেন গিন্সবার্গ, জগজিৎ সিং অরোরা এবং ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ডকে। জেনে নেওয়া যাক তাদের সম্পর্কেও। এলেন গিন্সবার্গ, তিনি একজন মার্কিন কবি, লেখক, গীতিকার। গিন্সবার্গ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে ভারতে অবস্থিত বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে ঘুরে বেরিয়েছিলেন। এ সময় যশোরের অভিজ্ঞতা নিয়ে একটি কবিতা লিখেন তিনি, যার নাম সেপ্টেম্বর অন যশোর রোড। যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তার বন্ধু বব ডিলান ও অন্যদের সহায়তায় এই কবিতাটিকে তিনি গানে রূপদান করেছিলেন। কনসার্টে এই গান গেয়েই তারা বাংলাদেশি শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করতেন। তারপর জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরা ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে 16 ডিসেম্বর তিনি মিত্রবাহিনীর পক্ষে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ সম্পর্কিত যে দলিলটি, সেই দলিলটি গ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল অরোরা ভারত বাংলাদেশের সমন্বয় করা মিত্রবাহিনীর প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির আত্মসমর্পণ দলিলটি গ্রহণ করেন। এই দলিল স্বাক্ষরের মাধ্যমে রক্তক্ষয়ী এই যুদ্ধটি শেষ হয় এবং বাংলাদেশ নামে একটি নতুন দেশের অভ্যুদয় হয়। কথা প্রসঙ্গে জানিয়ে রাখা যাক যে পাকিস্তান পৃথিবীর একমাত্র দেশ যারা কিনা এই ধরনের একটি যুদ্ধে হেরে পরবর্তীতে পাবলিক সারেন্ডার করেছিল বা জনগণের সামনে এসে সারেন্ডার করেছিল। এবং এই যে তারা সারেন্ডারটি করেছিল, এই সারেন্ডার করার পেছনের কারিগর ছিলেন জগজিৎ সিং অরোরা। তারপর ডব্লিউ.এ.এস. ওডারল্যান্ড।
ডব্লিউ.এস. ওডারল্যান্ড ছিলেন একজন ডাচ অস্ট্রেলীয় সামরিক কমান্ডো অফিসার। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ৭১-এর যুদ্ধের সময় তিনি বাটা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীক প্রদান করেন। তিনি একমাত্র বিদেশি যিনি এই রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হয়েছেন। তারপর এখন আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু সাহিত্যের নাম জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি উপন্যাসগুলোর নাম, আর এপাশে দেখতে পাচ্ছি তার রচয়িতার নাম। আগুনের পরশমণি লিখেছেন হুমায়ুন আহমেদ। জাহান্নাম থেকে বিদায় লিখেছেন শওকত ওসমান। আমার বন্ধু রাশেদ মোহাম্মদ জাফর ইকবাল। রাইফেল রুটি আওরাত যেটি লিখেছেন আনোয়ার পাশা। এই রাইফেল রুটি আওরাত এটি মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রথম উপন্যাস। নিষিদ্ধ লোবান সৈয়দ শামসুল হক। একটি কালো মেয়ের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। খাঁচায় রশিদ হায়দার। দেয়াল আবু জাফর শামসুদ্দিন। কাঁটাতারে প্রজাপতি সেলিনা হোসেন। মা এটি অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস, এটি লিখেছেন আনিসুল হক। উপমহাদেশ আল মাহমুদ। ৭১-এর দিনগুলি জাহানারা ইমাম। ৭১-এর ডায়েরি সুফিয়া কামাল। আমরা অনেক সময় ৭১-এর দিনগুলি কে লিখেছেন এবং ৭১-এর ডায়েরি কে লিখেছেন এটি নিয়ে কনফিউজ হয়ে যায়, তাই এই ব্যাপারটি একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। তারপর আমি বীরাঙ্গনা বলছি নীলিমা ইব্রাহিম। ৭১-এর ঢাকা সেলিনা হোসেন। আমি বিজয় দেখেছি এম আর আক্তার মুকুল। স্বাধীনতা ৭১ কাদের সিদ্দিকী। আ গোল্ডেন এজ এটি লিখেছেন তাহমিমা আনাম। তাহমিমা আনামের এই গোল্ডেন এজ বইটি ২০০৮ সালে কমনওয়েলথ রাইটার প্রাইজ পেয়েছে সেরা প্রথম বই ক্যাটাগরিতে। আত্মকথা ১৯৭১ এটি লিখেছে নির্মলেন্দু গুণ। অবরুদ্ধ ৯ মাস এটি লিখেছেন আতাউর রহমান খান। লক্ষ্যপ্রাণের বিনিময় এটি লেখা মেজর রফিকুল ইসলামের। ৭১-এর যিশু এটি লেখা শাহরিয়ার কবিরের। আমার ৭১ এটি লিখেছেন ডক্টর আনিসুজ্জামান। আশা করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যগুলো সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পেয়েছি। এরপর আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সম্পর্কে। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হচ্ছে ওরা ১১ জন, যেটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম একটি চলচ্চিত্র, যার পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম। ধীরে বহে মেঘনা এর পরিচালক ছিলেন আলমগীর কবির। ৭১-এর যিশু এবং গেরিলা এর পরিচালক ছিলেন নাসিরউদ্দিন ইউসুফ। নদীর নাম মধুমতি এর পরিচালক ছিলেন তানভীর মোকাম্মেল। আলোর মিছিল এটি পরিচালনা করেছেন নারায়ণ ঘোষমিতা। আগামী এটি পরিচালনা করেছেন মোর্শেদুল ইসলাম। মেঘের অনেক রং এটি পরিচালনা করেছেন হারুনুর রশিদ। অরুণোদয়ের অগ্নিসাক্ষী এটি সুভাষ দত্তের পরিচালনা করা একটি চলচ্চিত্র। খান আতাউর রহমানের পরিচালিত চলচ্চিত্রটি হচ্ছে আবার তোরা মানুষ হ। আগুনের পরশমণি এর পরিচালক ছিলেন হুমায়ুন আহমেদ এবং হাঙ্গর নদী গ্রেনেড এর পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম। আশা করি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রগুলো আমরা বুঝতে পেরেছি। তার মানে এই লেকচারটি থেকে আমরা বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে যুক্তফ্রন্ট সম্পর্কে জানলাম, কাকমারি সম্মেলন সম্পর্কে জানলাম, ৬ দফা আন্দোলন, ১৯৭০-এর নির্বাচন, ৬৯-এর গণ অভ্যুত্থান সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা জানলাম। আশা করি সবার কাছে তথ্যগুলো পরিষ্কার। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।